গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের পাটায়াতে দ্বিতীয় দিন। আজকে আমাদের প্ল্যান হচ্ছে কোলান আইল্যান্ড যাওয়া। আমরা এই ট্রিপটা বুক করেছিলাম ক্লিক টু গো থাইল্যান্ড বলে একটা ওয়েবসাইট থেকে। ওখানে মোটামুটি রেট খুব ভালো দেয়, মানে সেরকম ডিফারেন্সটা হচ্ছে এটাই যে ওখানে 7টা ওয়াটার অ্যাক্টিভিটি প্লাস নিয়ে যাওয়া নিয়ে আসা এবং খাওয়া দাওয়া মিলিয়ে মোটামুটি 11,000 টাকা মতো পড়ে ইন্ডিয়ান কারেন্সিতে। ড্রোন শটস ওটাই আর কি, ড্রোন শট, এগুলো 7 রকম অ্যাক্টিভিটি টোটাল নিয়ে। তো মনে হলো যে এটা ঠিকঠাক, কারণ আমি যত ইউটিউব ভিডিওস দেখেছি এর আগে সবাই এরকম 600 টাকা দিয়ে বুক করে ফার্স্টে, শুধু খাওয়ার নিয়ে যাওয়া নিয়ে আসা, আর মাঝখানে ওখানে গিয়ে ওয়াটার অ্যাক্টিভিটির জন্য 2,000-2,500 করে পে করে থাই বাট। তাহলে আমার যদি 4,000 ওখানেই চলে যায় বা 5,000, তাহলে ওখানেই 12,000 হয়ে গেল। তারপরে আবার খাওয়া দাওয়া আর যাতায়াতের। তো সেই হিসেবে দেখলাম যে এটা মোটামুটি সস্তা। এবার এরা কতটা কি করায় আজকে সেটার উপর ডিপেন্ড করে আমি রিভিউটা দেবো যে ঠিক নাকি ওরকম জাস্ট স্পট বুক করে যাওয়াটাই বেটার। সেটা যে লাস্টে আমরা দিনের শেষে বলতে পারবো। যাই হোক, এখন আমাদেরকে বলেছে যে হোটেল লবিতে 8:30-টার মধ্যে চলে যেতে, নিচে ওখানে দাঁড়িয়ে থাকবে। তো ওই ওদের গাড়ি, তো আমরা সেই অনুযায়ী যাচ্ছি। কালকে একবার কনফার্ম করে নিয়েছিলাম যে ঠিকঠাক বুকিংগুলো হয়েছে কিনা, তো বললো সব ঠিকই আছে। তো যাই গিয়ে দেখি, খুঁজি ওদেরকে পাই কিনা, না ফোন করতে হবে। তো আজকে ফানফিল্ড অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি মনে হচ্ছে সব কিছু, সেইভাবে আমরা রেডি সুইম স্যুটতে, যাতে আমরা জলে টলে নামতে পারি ঠিকঠাকভাবে। তো চলো যাওয়া যাক। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল ভার্চুয়াল ডায়েরি অফ সুহত্র অ্যান্ড ইতুপর্ণাতে। আজকের আমাদের ডায়েরির পাতায় থাকছে পাটায়ার কোলান আইল্যান্ড ঘুরে দেখার অভিজ্ঞতা এবং সেখানকার যাবতীয় ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটির রিলেটেড তথ্য। সঙ্গে থাকছে রাতের পাটায়া নাইট মার্কেট এবং ওয়াকিং স্ট্রিট ঘুরে দেখার অভিজ্ঞতা। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। বেরিয়ে পড়লাম কোলান আইল্যান্ডের উদ্দেশ্যে। এই গাড়ি পাঠিয়েছে, তো কোনো অসুবিধা হয়নি, নিচেই দাঁড়িয়েছিল হোটেলের। তো এখন আমরা চললাম। এই কোলান আইল্যান্ড ট্যুরটি একটি ফুল ডে ট্যুর, অর্থাৎ সকাল 8:30 নাগাদ ওরা পিক আপ করবে এবং বিকেলবেলায় ট্যুর শেষে প্রায় বিকেল 5টা নাগাদ আবার আপনাদেরকে হোটেলেই ড্রপ করে দেবে। সকাল 8:30টায় যথারীতি আমাদের পিক আপ হয়েছিল হোটেলের লবি থেকে, কোনো রকম অসুবিধা হয়নি এবং এখান থেকে আমাদেরকে নিয়ে গেছিলো বালি হাই পিয়ারে, যেখান থেকে আমাদেরকে স্পিড বোট করে কোলান আইল্যান্ড ট্যুর করানো হয়েছিল। সেখানে আমরা মিট করেছিলাম আমাদের ট্যুর গাইডের সাথে। বুকিংয়ের সময় আমরা অনলাইনেই পেমেন্ট করেছিলাম বলে সেদিন আর কোনো রকম অ্যাডিশনাল পেমেন্ট করতে হয়নি। ফাইনালি আমরা পৌঁছে গেছি। কিছু বলো? এই তো এই স্টার্ট হবে, এই যে ওকে, এর আমাদের স্টার্ট হবে সেই উদ্দেশ্যে যাচ্ছি। এই দেখুন সমুদ্র। ওকে, পিয়ারে পৌঁছেই আমাদের প্রথমে বুকিং ভেরিফাই করে নেওয়া হয়। তারপরেই হাতে একটি করে আইডেন্টিফিকেশন ব্যান্ড পরিয়ে দেয় এবং একটা করে টাওয়েল দিয়ে দেয় হাতে। সেই টাওয়েলগুলি কিন্তু আবার ফেরত আসার সময় ওদেরকে ফেরত দিয়ে দিতে হবে, না হলে আবার 100 ভাট করে ফাইন। ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে একটা করে কোকের ক্যান দিয়ে দিয়েছিল, যেটা আমরা ব্যাগের সঙ্গে সঙ্গে ঢুকিয়ে নিয়েছিলাম, কারণ অতটা ঠান্ডা ছিল না কোকগুলো। একটা জিনিস মাথায় রাখবেন,
সময়ের ব্যাপারে কিন্তু এরা খুবই পাংচুয়াল। হোটেল থেকেও ঠিক যেমন 8:30টায় বলে 8:30টাতেই পিক আপ করেছিল, তেমনি 9:30টায় এই ট্যুরটা স্টার্ট করার কথা ছিল এবং ওরা ডট 9:30টাতেই ট্যুরটা স্টার্ট করেছিল। তাই চেষ্টা করবেন সময়টি ঠিকভাবে মেনটেন করার। ওয়েদার পুরো ঝকঝকে চকচকে একদম একদম। এই ওয়েদারটা দেখে ওটাই মনে পড়ছে, আজ ব্লু হ্যাঁ পানি পানি আর দিন ভি সানি সানি। একদম একদম। হাই। Hi. Are you YouTuber? Yeah, just starting. Just starting. Yeah. আরেকটি কথা জানিয়ে রাখা ভালো, এই ট্যুরে যেহেতু ফুল অন জলে ভেজার অ্যাক্টিভিটি রয়েছে, তাই পাসপোর্টের অরিজিনাল কপি বা ভ্যালুয়েবল জিনিসপত্র এবং বেশি পরিমাণে ক্যাশ ক্যারি করার কোনো প্রয়োজন নেই। আপনারা ফোনে পাসপোর্টের একটি করে ছবি তুলে রাখতে পারেন অথবা সাথে একটি করে জেরক্স কপিও রাখতে পারেন, তাহলেই হয়ে যাবে। স্পিডবোট ছাড়ার 5 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাই আমাদের প্রথম ওয়াটার অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাক্টিভিটি জোনে, যা ছিল প্যারাসেলিং। প্যারাসেলিং এর জ্যাকেট পরে রেডি, তাই তো? সব রেডি, আগে শোনাই যাবে, ঘুরে আসবে, তারপরে আমি যাবো, নাহলে তো ক্যামেরাটাই পাবো না। লাইন প্রচুর, আপনাদের দেখিয়ে দিই। এই যে আমার টার্ন, এখন যাই। Andiati, Andiati, my foot. মুক্ত আকাশে পাখির মতো উড়তে কে না চায়, সেই স্বপ্ন যখন বাস্তবে রূপান্তরিত হয়, উফ, তার অভিজ্ঞতা এক কথায় বলে বোঝানো অসম্ভব। আপনারা যদি অ্যাডভেঞ্চার স্পোর্টস লাভার হন, তাহলে এই কোরাল আইল্যান্ডের প্যারাসেলিং এক্সপিরিয়েন্স একদম মিস করবেন না। লাভলি। कोई दो आई में जो इसको पकड़ो पकड़ना पकड़ो पकड़ो। no free hand ना yeah no hand down भैया we'll both start to run. Do I need to hold this? Now? Yeah, I mean like that. অসাধারণ অভিজ্ঞতা, লাইফে ফার্স্ট টাইম প্যারাসেলিং, প্যারাগ্লাইডিং তো করেছি। ও এমারেল্ড ব্লু কালারের সমুদ্র, তার সাথে ও বাবা সেরা সেরা। আশা করছি সব দেখা যাচ্ছে, আমি জানি না, বুঝতে পারছি না, একটু অনুভূতিটা নিয়ে আগে। দুর্ধর্ষ দুর্ধর্ষ, অ্যাডভেঞ্চার অ্যাট ইটস বেস্ট। You from India. oh thank you India Yeah. Thank you. দুর্ধর্ষ দুর্ধর্ষ জাস্ট। কেমন লেগেছে? হেভি হেভি, পারফেক্ট। আমরা প্যারাসেলিং করে এবার যাচ্ছি সিওয়াকিং করতে, তাই তো? হ্যাঁ তাই তো বলবো, দেখা যাক। হ্যাঁ, তারপর দেখা যাক। আমরা সি ওয়াক স্টেশনে পৌঁছে গেছি, সব জিনিসপত্র এই পেছনের দিকে বাস্কেটের মধ্যে রেখে এখানে বসে আছি। এই সামনেটাতে হচ্ছে,
এই সামনে সি ওয়াক হচ্ছে অলরেডি, আমরা ওয়েট করছি, এক একজন করে হবে, তারপরে আমাদের সুযোগ আসবে। এখন বসতে হবে কিছুক্ষণ, দেখা যাক কতক্ষণ লাগে। আমি যা দেখছি একসাথে অনেকজনেরই হচ্ছে, এমন না যে জাস্ট একজন দুজনের হচ্ছে, অনেকগুলো লোকের একসাথে হচ্ছে। তো হয়ে যাবে, হয়তো আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে হয়ে যাবে, দেখা যাক। কি গো, রেডি? একদম। চশমা পরতে দিচ্ছে, তাই ভালো করে দেখতে হবে অ্যাটলিস্ট। Walk down one by one. নামবো? ওকে। নামো নামো। My man for you. Yeah. Okay. Once mask, I get. টেলিভিশন বা ইউটিউবে দেখা আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড প্রথমবার নিজে নেমে দেখছি এবং অনুভব করছি, তার এক আলাদাই অভিজ্ঞতা। সত্যি, সমুদ্রের নিচের জগৎ সমুদ্রের উপরের জগতের থেকে ঠিক যে কতটা আলাদা তা হয়তো বলে বোঝানো কখনোই সম্ভব নয়। সি ওয়াক না করলে সমুদ্রের নিচে এই অন্য জগতের ফিলটা আমরা কখনোই নিতে পারতাম না। এবার আসি সি ওয়াক রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। সি ওয়াক শুরু করার আগেই একজন ইনস্ট্রাক্টর আপনাদেরকে হিন্দি এবং ইংলিশে, হ্যাঁ ঠিকই বলছি, হিন্দিতেও আপনাদেরকে ইনস্ট্রাক্ট করে দেবে কিভাবে এই সি ওয়াকটি করতে হবে এবং কিভাবে এই মাস্কটি যেটা আমরা পরে আছি সেটাকে ক্যারি করতে হবে। এই মাস্কটা কিন্তু আসলে একটি হলো মাস্ক, তাও ভেতরে অক্সিজেনের প্রেশার এমনভাবে এরা মেনটেন করে রাখবে যে আপনাদের গলার ওপরে কখনোই জল উঠবে না। কি অদ্ভুত রকমের ব্যাপার, তাই না? একদমই তাই। আরেকটা কথা বলে রাখা ভালো, জলের গভীরতা বেড়ে যাওয়ার সাথে সাথেই অ্যাটমসফিয়ারিক প্রেশার বাড়তে থাকে, তাই সমুদ্রের তলদেশে নামার পরে আপনাদের কানে ব্যথা করতে পারে। আমাদেরও হয়েছিল, কিন্তু সেই ব্যথা দীর্ঘস্থায়ী নয়, 2 থেকে 5 মিনিটের মধ্যে সেই ব্যথা আবার ঠিক হয়ে যায়। যদি আপনাদের কানে ব্যথা 2 থেকে 5 মিনিটের মধ্যে না কমে এবং অস্বস্তি বেড়ে যেতে থাকে, তাহলে ইনস্ট্রাক্টরদের আপনারা ইশারা করবেন, তারা সাথে সাথেই আপনাদেরকে জলের উপরে তুলে দেবে। সমুদ্রের নিচের 20 মিনিট কিভাবে যে কেটে যাবে তা বোঝা যায় না। বিভিন্ন রং বেরঙিন মাছের সাথে সেলফি আর ভিডিও তুলে আর এইভাবে নাচানাচি আর এনজয় করে এই 20 মিনিট পের করে আমরা আবার উপরে উঠে গেলাম আস্তে আস্তে করে। ফাইনালি আমাদের কমপ্লিট সি ওয়াকিং। এই জলের বোতল দিয়ে দিয়েছে, সরি জলের গ্লাস দিয়েছে। দুর্ধর্ষ। এখন আর কিছু বলাই যাচ্ছে না, এত ভালো লেগেছে। এখন রাখছি, একটু এটা খেয়ে নি, রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক দিয়েছে সুন্দর করে জল থেকে উঠতেই। একদম। সি ওয়াক কমপ্লিট করে আমাদের স্পিড বোটে করে নিয়ে যাওয়া হয়েছিল ফানিল্যান্ড বলে একটি জায়গাতে।
যেখানে ছিল বিভিন্ন ধরনের ফান ওয়াটার অ্যাক্টিভিটিস এবং স্নরকেলিং করার ব্যবস্থা। মাঝ সমুদ্রে প্রথমবার নামছি, জলে ভেসে থাকার অভিজ্ঞতাও আমাদের সেরকম নেই, তাই জায়গার নাম ফানিল্যান্ড হলেও আমাদের এক্সপিরিয়েন্স অতটাও ফানি ছিল না। ফানিল্যান্ডে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার স্পিডবোটে করে পৌঁছে গেছিলাম কোরাল আইল্যান্ডের মেন বিচে, যেই বিচ থেকে আমরা করেছিলাম জেট স্কি এবং বানানা বোট রাইড। তারপরেই ছিল দুপুরের এক দুর্দান্ত লাঞ্চের ব্যবস্থা। চলো এবার হয়তো লাঞ্চ করা বা জেট স্কি হতে পারে, আমি জানি না, দেখা যাক। হ্যাঁ, সমুদ্রের জলটা কিরকম? পুরো স্বচ্ছ জল, এইতে বলো, পুরো স্বচ্ছ জল, আর বালিগুলো পুরো সাদা। হ্যাঁ, পুরো হোয়াইট। ওই যে জেট স্কি চলে এসছে আমাদের, জেট স্কি রাইড। এর আগে দীঘা বা পুরীতে জেটস্কিতে চাপলেও কোনোদিন আমাকে নিজে হাতে জেটস্কি চালাতে কেউ দেয়নি, তাই এই প্রথমবার থাইল্যান্ডে এসে জেটস্কি নিজে হাতে চালিয়ে বেশ ভালো মজা পেয়েছিলাম। নতুন এক্সপিরিয়েন্স ছিল আমার কাছে। অনেক ডিফারেন্ট, এরা নিজেরা চালাতে দেয়। Okay. সোনায়ের আসার জন্য অপেক্ষা করছি, ও কোথায় গেছে? এই যে কালা বলছে, আমি তো দেখতে পাচ্ছি না, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম যে তুমি আসলে তোমার ছবিটা তুলবো। ওইদিকে আমারও সেম। জেট স্কির পরের অ্যাট্রাকশনই ছিল ব্যানানা বোট রাইড। এই বোটটা ব্যানানার মতো দেখতে বলে একে ব্যানানা বোট বলা হয়। আমাদের সাথে একজন ইউরোপিয়ান ভদ্রলোকও গেছিলেন। এখানে দুরকম অপশন এরা দেয়, ডিপ বা নো ডিপ। ডিপ বললে সমুদ্রের মাঝে গিয়ে এই বোটটাকে ওরা উল্টে দেবে, নো ডিপ বললে বোটটাকে উল্টোবে না, আস্তে করে ঘুরিয়ে আবার ফেরত নিয়ে আসবে। আমরা নো ডিপ অপশনটাই চুজ করে নিয়েছিলাম। লাইফ জ্যাকেট থাকা সত্ত্বেও সমুদ্রের মাঝে পড়ে গেলে যে ডুবে যাব কি যাব না তার যে ভয় তখন আমাদের কেটে ওঠেনি। কেমন এক্সপিরিয়েন্স? দারুণ, এটা তো দেখছি কত অর্গানাইজড, ইন্ডিয়ার থেকে কত বেশি অর্গানাইজ। হ্যাঁ, আমি গোয়ার ব্যাপারটা জানি না, তবে অন্য জায়গার তুলনায় এদের অর্গানাইজেশনটা অনেক বেটার লাগে। বাহ, জেট স্কি আর বানানা বোট রাইড করে আমরা চলে এসেছি খেতে। আমাদের এখানে বসিয়েছে,
এবার দেখা যাক কী কী খেতে দেয়। আমরা ননভেজ অপশন চুজ করেছি, বাট নট ইন্ডিয়ান। তো দেখা যাক। ট্যুর বুকিং করার সময়তেই আপনারা মিল প্রেফারেন্সও চুজ করে নিতে পারবেন, থাই বা ইন্ডিয়ান কুইজিনে ভেজ বা ননভেজ অপশন। আমরা থাই ননভেজ অপশন চুজ করে নিয়েছিলাম। এইটুকু বলতে পারি, থাই ননভেজ অপশন চুজ করলে আপনারা সেটা কোনো দিন রিগ্রেট করবেন না, এটা আমার গ্যারেন্টি রইল। খাবারের মধ্যে কী নেই বল? চিকেন, এত বড় লেগ, তার সাথে এত বড় ফিশ, এখানে স্কুইড বা অক্টোপাস আছে সম্ভবত, স্কুইড বা অক্টোপাস। এদিকে আবার একটা ভেজ স্যালাড টাইপের আছে, এখানে একটা স্যুপ আছে যেটা সব কিছু আছে, এখানে এত বড় একটা ডিম দিয়েছে, দারুণ দুর্ধর্ষ। আমি ভাগ্যিস ইন্ডিয়ান নিয়ে নিই আমরা, হ্যাঁ খাবারটা। এই সস দিয়ে স্টিকি রাইস আর তার দারুণ সাথে লাগবে। অমলেট। দেখি খেয়ে একবার। ও ফাইনালি এখন বাজে 15টা 16, মানে 3:16, আর আমরা ফ্রেশ হয়ে গেছি পুরো। খেয়ে দিয়ে ওইরকম জম্পেশ খাবার খেয়ে তারপর ফ্রেশ হলাম, জামা চেঞ্জ করলাম, জামা চেঞ্জ করে এখন এই বিচের ধারে বসে আছি। যা মোটামুটি বুঝতে পারছি, এরা বললো যে 3:50 নাগাদ আবার সব জায়গায় একসঙ্গে জমায়েত হতে। ওই যে ওইখানে আমাদের বোট দাঁড়িয়ে আছে, কোয়ালিটি আইল্যান্ড বলে যে বোটটা দাঁড়িয়ে আছে, দাঁড় হয়ে যাচ্ছে এইটা। তো ওই বোটে করেই আমরা ফেরত যাব। কেমন লাগলো যে ট্রিপ? দুর্ধর্ষ, খুব ভালো লেগেছে, বিশেষ করে সি ওয়াকিং দারুণ। সি ওয়াকিংটা সত্যি মানে অনবদ্য এক্সপিরিয়েন্স, লাইফে প্রথমবার করলাম, এবং মানে পুরো ডিফারেন্ট একটা জিনিস। মানে এরকম মাস্ক করে নামবো, জল ঢুকবে না গলার উপরে, এত সমুদ্রে এত তলায় আছি তাও জল ঢুকছে না, তাও আর ফাঁকা কিন্তু, মানে এমন না যে জল ঢোকার জায়গা নেই, কিন্তু এয়ার প্রেশারটা ভেতরে এমন করে মেনটেন করা যেটাতে যে জলটা ঢোকার জায়গা নেই, শুধু ধরে এরকম করে একটু ধরে রাখতে হবে মাছটাকে। খুব সুন্দর লাগলো। আর এই পুরো প্যাকেজে, হ্যাঁ, আর পুরো এই প্যাকেজটাতে আমাদেরকে করা যাচ্ছে প্যারাসেলিং, সি ওয়াকিং, জেট স্কি, বানানা বোট রাইড, ফানি ল্যান্ড বলে একটা জায়গা ছিল, সেখানে এরকম স্নর্কেলিং করার জায়গা ছিল, আর এরকম করে যেতে হবে আর কি। আর সুন্দর সুন্দর সব কী বলে ওগুলোকে, খেলার জিনিস রাখা আছে সমুদ্রের মাঝখানে ওইটা। আর লাস্টে করতে হচ্ছে ড্রোন দিয়ে ভিডিও তুললো, শর্টস তুললো, ছবি তুললো ড্রোন দিয়ে। সমুদ্রের উপরে একটা সার্ফ বোর্ড রেখে দিয়েছে, সার্ফ বোর্ডের ওপর শুয়ে আমরা সুন্দর করে ছবি তুললাম। তো ওই ছবিগুলো মনে হয় ওরা দিয়ে দেবে ফেরার পরে, আমি জানি না, ওদেরকে জিজ্ঞেস করবো এখন। এই পুরো প্যাকেজটা আমাদের দুজনের জন্য ওভারঅল বলতে পারেন, এই একটা লকার নিয়েছিলাম, লকার নিয়ে 11,500 টাকা পড়েছে ইন্ডিয়ান কারেন্সিতে, মানে ওই কত 5,700 টাকা করে পার হেড। আর থাই বাটে ধরলে কত হচ্ছে, আর 2,200-2,300 মতো। তো আমার মনে হলো এটা একদম প্রপার প্রাইস নিয়েছে ওরা, এবং কোনো রকম সমস্যা হয়। খোঁজ নিয়ে দেখেছি, শুধু বোটিং আর খাবার দাবার নিয়ে 250 ভাগ, বাকি সমস্ত সেটা হচ্ছে মিনিমাম চার্জ। বিভিন্ন লোক যেমন করে করছে, 250 ভাট মানেই প্রায় 600 টাকা 700 টাকার উপর। আর প্রত্যেকটা রাইডসের প্রাইস হচ্ছে 800 বাটস থেকে স্টার্টিং প্রাইস 800 বাটস। তো সেই ক্ষেত্রে আলাদা আলাদা করে নেবে। একসাথে অনেক জায়গাতে প্যাকেজও দেয় দেখেছি, কিন্তু সেটাতে 4টে রাইড ইনক্লুড থাকে, সেটাতে প্রায় 2000 ভাট নিয়ে নেয়, 2000-2500 ভাট নিয়ে নেয়। সে তুলনায় আমরা অনেকটাই সস্তা পেয়েছি। এবং খাবারটা বিশেষ করে এইভাবে মানে একটা গোটা মাছ, গোটা চিকেনের লেগ, তারপরে অক্টোপাস, প্রন, মানে স্যুপের মধ্যে প্রন, আবার স্যালাডের মধ্যেও প্রন স্যালাড, হ্যাঁ সুইটকর্ন দিয়ে একটা স্যালাড বানিয়েছিল। আর এটা স্টিকি রাইস ছিল না মনে হয়, এটা নর্মাল, তাও একটু চ্যাটচ্যাটে ভাব আছে, কিন্তু প্রপার স্টিকি রাইস নয়। তো এরকম রাইস অনেকটা পরিমাণ দিয়েছিল, তো সবাই যে যার মতো নিয়ে খাচ্ছে। আর বিশেষ করে স্যুপটা দারুণ লেগেছে আমার, মানে লেমন গ্রাসের যে ফ্লেভারটা সেটা খুব ভালোভাবে মিশে গেছে স্যুপের মধ্যে। লেমন গ্রাসের যে ফ্লেভার সেটা ভালোভাবে মিশে গেছে স্যুপের মধ্যে। আর তরমুজও বেশ ভালো মিষ্টি। জেনারেলি আমরা ওখানে তরমুজ এত মিষ্টি পাই না, বা হয়তো অনেক সময় এতটাই
মানে চপসা থাকে যে অনেক সময় চিনি দিয়ে খেতে হয়, কিন্তু এখানে অসম্ভব মিষ্টি তরমুজ। তরমুজও দিয়েছিল খাবারের সাথে লাস্টের শেষ পাতে। সব মিলিয়ে পুরো জমে গেছে আজকে এই পুরো ট্যুরটা। এরপর আমাদের ফেরার পালা, এখন বাজে 3:20 আর আধ ঘন্টা এখানে, আধ ঘন্টা পরে ফিরে যাবো হোটেলে। টাটা। বিকেল 5টা নাগাদ আমরা হোটেল পৌঁছে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যের পাটায়া এক্সপ্লোর করতে। গুড ইভিনিং। আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা রেস্ট নিয়ে আমি কোথায় যাচ্ছি? মার্কেটে, পাটায়া মার্কেট। আর রাস্তায় এক আইসক্রিমের দোকান দেখে আমরা খেতে এসেছি। এই যে আইসক্রিম নিয়ে চলে এসেছে। 35 ওকে, 90 টাকার থেকে কম, কিন্তু এর মানে কোয়ান্টিটি অনেক। কোয়ালিটিটা খেয়ে বোঝা যাবে। 90 টাকায় এতটা কোয়ান্টিটি। এবার এই আইসক্রিম টেস্ট করে তারপর জানাবো কোয়ান্টিটি কেমন। এখন কোয়ান্টিটি তো দেখালাম, তারপর কোয়ালিটি জানাবো। বলো কি বলছিলে? ভাবছিলাম 90 টাকাতে, 90 টাকাও নয় অ্যাকচুয়ালি, মানে 35 গুলো 70 আর 87 টাকা মতো। 87 টাকা বা 90 টাকাতে যে কোয়ান্টিটিটা দিয়েছে, আমাদের এখানে সোয়ালসে এরকম আইসক্রিম নিলেও প্রায় 150 থেকে 250 টাকা নেয়। আমার ঠিক মনে নেই 250 নেয় না 200 নেয়, বাট অনেক বেশি নেয়। এখানে তো হাফের থেকে হাফ দামে আমরা আইসক্রিম খাচ্ছি। আর সেরকম কোয়ালিটি, মানে আইসক্রিম যেটা দিয়েছে সাদা মানে নর্মাল ভ্যানিলা, তার উপরে পুরো চকলেটটা পুরো একদম কভার করা, দুর্ধর্ষ। এবার খেয়ে দেখি দাও। দারুণ দারুণ, কথা নেই, তাড়াতাড়ি খেয়ে শেষ করি, তাহলে গলে যাবে। একটা কথা বলে রাখা ভালো, পুরো থাইল্যান্ডে ইন্ডিয়ান রেস্টুরেন্টের কোনো অভাব নেই। আপনারা যেখানেই থাকবেন সেখানেরই অলিতে গলিতে পেয়ে যাবেন ইন্ডিয়ান রেস্টুরেন্ট। কিন্তু এই ইন্ডিয়ান রেস্টুরেন্টের খাবারের দাম থাইল্যান্ড লোকাল খাবারের থেকে বেশ অনেকটাই বেশি। রাতের পাটায়া দারুণ লাগছে। ওয়াকিং স্ট্রিট থেকে 1 কিলোমিটার দূরে এবং সেন্ট্রাল পাটায়া মলের ঠিক অপোজিটে রয়েছে পাটায়া নাইট বাজার। পাটায়া নাইট বাজারে শপিং করার যাবতীয় জিনিসপত্র পাওয়া যায়, যেমন ছেলে মেয়েদের জামা এবং বিভিন্ন ধরনের ব্যাগ, ঘর সাজানোর জিনিস, সব কিছুই পাওয়া যাবে। আপনারা দেখে শুনে এখান থেকে সব কিছুই কিনে নিতে পারবেন। পাটায়া নাইট বাজার থেকে আমরা বেশ কিছু জিনিস শপিং করে নিয়েছিলাম, যেমন 350 ভাট দিয়ে কিনেছিলাম আমার হাজব্যান্ডের জন্য একটি কোয়াড সেট, 400 ভাট দিয়ে কিনেছিলাম আমার জন্য একটি ড্রেস এবং 500 ভাট দিয়ে কিনেছিলাম কিছু কিরিং ও কিছু ফ্রিজ ম্যাগনেট, যা ভারতীয় মূল্যে পড়েছিল প্রায় 3250 টাকার মতো। ও হ্যাঁ, আরেকটা কথা, ওখানকার আয়ুর্বেদিক প্রোডাক্টও কিন্তু বেশ ভালো। এত কিছু কিনলাম, এবার চলি। প্রচুর, সবাই এখন ওয়াকিং স্ট্রিটের দিকে যাচ্ছে। আর বাজে 10টা 21 বাজে, তারপরও এত জ্যাম, কারণ এখন সবাই যাচ্ছে ওয়াকিং স্ট্রিটে। রাতের পাটায়া বিচ রোডের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছিলাম একদম ওয়াকিং স্ট্রিটের সামনেই। এই ভাটবাস করে আমরা ওয়াকিং স্ট্রিটের সামনে নেমে যাই এবং অপোজিটেই একটা বিয়ার গার্ডেন বলে রেস্টুরেন্ট দেখতে পাই, যেখানে আমরা চলে গেছিলাম আমাদের ভাটবাসেই বসে থাকা ইউরোপিয়ান ভদ্রলোকগুলির রেফারেন্সে। ওখানে গিয়ে আমরা সেরে নিয়েছিলাম সেদিনের ডিনার। বিয়ার গার্ডেনে ঢুকলাম, এখানে যা মিউজিক চলছে।
আমরা চলে এসেছি বিয়ার গার্ডেনে, সমুদ্রের একদম ওপরে, একদম সমুদ্রের ওপরে। দেখুন এখানে বল মানে ওনারা কারা ফিনল্যান্ডের ছিল না? ও আচ্ছা, আমাদের গাড়িতে একজনের সাথে দেখা হয়েছিল, ফিনল্যান্ডের দুজন কাপলের সাথে, মানে বয়স্ক কাপল, হ্যাঁ, তারা আমাদেরকে সাজেশন দিল বিয়ার গার্ডেন। আমি এর আগেও নাম শুনেছি বিয়ার গার্ডেনের, বাট কোনোদিন আসেনি। তো আজকে মানে আসেনি বলতে ভাবিনি এটা আজকে আসবো বলে, কিন্তু আজকে মনে করিয়ে দিল। তো আমরা এসেছি, দেখি আর কি পাওয়া যায়। তো ভেতরটা দেখাই। এই রেস্টুরেন্টটি বিচ এবং সমুদ্র সৈকতের উপরে বানানো, ওয়াকিং স্ট্রিটের একদম পাশে। তাই লোকেশন হিসেবে এটি একটি দুর্ধর্ষ জায়গা। সন্ধেবেলা রাতের আলোতে এই রেস্টুরেন্টটা খুব সুন্দরভাবে সাজানো ছিল। আমরা নিয়ে নিয়েছিলাম সেদিন রাতে একটি করে নন অ্যালকোহলিক বিয়ার এবং চিকেন আলোহি পিৎজা, তার সাথে এক বোতল জলও নিয়ে নিয়েছিলাম। তাই আমাদের ওভারঅল কস্ট পড়েছিল 340 বাট মতন। খাওয়ার পরে আমরা এই বেরিয়েই সামনেটাতে দ্য ফেমাস ওয়াকিং স্ট্রিট। এখন রাত 11:30 প্রায় বাজে, 11:35। আমরা এই ঢুকছি ওয়াকিং স্ট্রিটে, দেখা যাক। এই ওয়াকিং স্ট্রিট হলো পাটায়া সিটির এক অন্যতম এন্টারটেনমেন্ট এবং রেড লাইট এরিয়া ডিস্ট্রিক্ট। প্রতিদিন হাজার হাজার ট্যুরিস্ট এখানে বেড়াতে আসেন এখানকার নাইট লাইফ উপভোগ করতে। এই ওয়াকিং স্ট্রিটে রয়েছে বিভিন্ন ধরনের সি ফুড রেস্টুরেন্টস, মিউজিক ভেনিউজ, বিয়ার বার্স, স্পোর্টস বার্স, গোগো বার্স, নাইট ক্লাবস এবং বেশ কিছু হোটেলও। এই রাস্তায় সন্ধ্যে 7টার পর থেকে গাড়ি চলাচল বন্ধ থাকে ভোর 4টে অবধি। তাই জন্যই সন্ধেবেলায় এই রাস্তাটির নাম ওয়াকিং স্ট্রিট হয়েছে। এই ওয়াকিং স্ট্রিট কিন্তু কিড ফ্রেন্ডলি জোন নয়, তাই আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে কিন্তু সেই কথাটি মাথায় রেখে এখানে ঘুরতে আসবেন। আমরা সেদিন রাতে 2-1টি ক্লাব এক্সপ্লোর করে কিছুক্ষণ সময় কাটিয়ে নিয়েই ফিরে গেছিলাম আমাদের হোটেলে, কারণ আমাদের পরের দিন সকালেই ব্যাংকক যাওয়ার প্ল্যান ছিল। এই ওয়াকিং স্ট্রিট থেকে বেরিয়েই ডান দিকে একটুখানি গিয়েই আমরা আবার পেয়ে গেছিলাম সেই ভাট বাস, যেখানে আমরা 10 ভাট করে মাথা পিছু দিয়ে আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোটেলের একদম সামনেই। আমাদের ভার্চুয়াল ডায়েরি আজকের গল্প এখানেই ইতি। পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই আসছি আপনাদের কাছে। সেই গল্পে থাকছে পাটায়া থেকে ব্যাংকক যাওয়ার অভিজ্ঞতা, গ্র্যান্ড প্যালেস, ওয়াট ফো, ওয়াট অরুণ এবং আইকনসিয়াম মল দেখা ও নাইট ডিনার ক্রুজের এক্সপিরিয়েন্স। সবাইকে আবার অনুরোধ, আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার। ধন্যবাদ।